সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাস চলাচল। এক জেলার বাস যেতে পারবে না অন্য জেলায়। রায়হান হত্যাকাণ্ডের 7 মাস পর আদালতে চার্জশিট দাখিল করেছে পিবিআই। এসআই আকবর সহ অভিযুক্ত 6। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ 16 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত 1742। ভারতের সেরাম ইনস্টিটিউট ভ্যাকসিন দিতে না পারলে বাংলাদেশ টাকা ফেরত পাবে, জানালেন অর্থমন্ত্রী। চলমান লকডাউনে ব্যাংকে লেনদেনের সময় 1 ঘন্টা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন লেনদেন চলছে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। আবারও পেছাতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যেই এবার দেশের জেলাগুলোতে গণপরিবহন চলাচলে অনুমতি দিল সরকার। স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার থেকে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-19 সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার থেকে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে। আগের মতো বন্ধ থাকবে লঞ্চ ও ট্রেন। সিলেটে বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনের রায়হান আহমদ নামের যুবক হত্যা মামলার চার্জশিটে সাময়িক বরখাস্ত হওয়া 5 পুলিশ সদস্য সহ 6 জনকে অভিযুক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় 7 মাস পর বুধবার সকালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই আদালতের পুলিশ প্রসিকিউশন শাখায় চার্জশিটটি দাখিল করে। 22 পৃষ্ঠার চার্জশিটে মামলার সাক্ষী করা হয়েছে 69 জনকে। আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে চার্জশিটটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের কর্মকর্তারা। চার্জশিটে নিহত রায়হান মাদক ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল উল্লেখ করা হলেও এই অভিযোগ অস্বীকার করে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রায়হানের মা। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাদিরা চৌধুরী। প্রায় 7 মাস তদন্ত শেষে 5 পুলিশ সদস্য ও নোমান নামের এক যুবকের বিরুদ্ধে বুধবার আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা পিবিআই। পুলিশের প্রসিকিউশন শাখার কর্মকর্তারা বলেছেন, করোনার কারণে ভার্চুয়াল আদালতে সীমিত কার্যক্রম চলছে। পুরোদমে আদালতের কার্যক্রম চালু হলে চার্জশিটটি আদালতের কাছে উপস্থাপন করা হবে। পিবিআইটা তদন্ত করেছে, তদন্ত করে আজকে মাত্র এইটার অভিযোগপত্র আমাদের কাছে জমা দিয়েছে। আমরা সেই অভিযোগপত্র, যেহেতু এখন ভার্চুয়াল কোর্ট চলতেছে পুরো বাংলাদেশে, আমাদের যখন কোর্ট সম্পূর্ণভাবে চালু হবে এবং এর মধ্যে আমরা তার অভিযোগপত্র দেখে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা আমরা সংশোধন করে পুনরায় পিবিআইয়ের সাথে কথাবার্তা বললে আমরা অচিরে এটা জমা দিয়ে দিব। পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, পুলিশ ফাঁড়িতে ধরে এনে রায়হানকে নির্যাতনে সরাসরি জড়িত ছিলেন অভিযুক্ত 5 পুলিশ সদস্যের মধ্যে 4 জন। কাষ্ঠঘরে মাদক বিক্রি ও পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে টয়েল পুলিশের একটি দল তাকে ধরে এনেছিল বন্দরবাজার ফাঁড়িতে। পরবর্তীতে ছিনতাইকৃত টাকা উদ্ধার, মাদক ও পুলিশ পরিচয়ে তথ্য উদ্ধার করতে গিয়ে ফাঁড়িতে নিষ্ঠুরভাবে পিটানো হয় রায়হানকে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর মারা গেলে ঘটনা ধামাচাপা দিতে কাষ্ঠগড়ে গণপিটুনিতে রায়হান মারা গেছে এমন অপপ্রচারও চালিয়েছিলেন অভিযুক্তরা। পিবিআইয়ের তদন্তে পুলিশের বিরুদ্ধে উঠে আসে এমন তথ্য। এছাড়া আলামত লোপাটের প্রমাণ মিলেছে এসআই হাসান উদ্দিন ও এসআই আকবরের বন্ধু কোম্পানিগঞ্জের সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে। টোটাল পিবিআই এটিতে এফোর্ট দিয়েছে এবং আমরা ঘটনা প্রবাহ সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ন্যায় বিচারের স্বার্থে আমরা চেষ্টা করেছি আমাদের এই আজকের প্রতিবেদন কোর্টে দাখিল করতে, এবং সেটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, আপনারা জেনেছেন। এখন সেটি পরবর্তী কার্যক্রমের জন্য সেটি এগোতে থাকবে। রায়হানের আইনজীবী জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনটি তিনি পর্যবেক্ষণ করবেন। কোনো অসঙ্গতি থাকলে প্রতিবেদনের বিরুদ্ধে দেয়া হবে নারাজি। কাগজপত্র তুলে আমরা সে কাগজপত্রগুলো দেখব, একটু পরীক্ষা করব, একটু স্ক্রুটিনাইজ করব,
তারপরে আমরা বলতে পারবো যে এটাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট কি না তদন্তটা। তবে আমরা আশা করছি পিবিআই সঠিক এবং সুষ্ঠু তদন্ত করবে। এদিকে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে নিহত রায়হানের সাথে মাদক ও ছিনতাইয়ের ঘটনার সংশ্লিষ্টতার তথ্য উপস্থাপন করা হলেও তা প্রত্যাখ্যান করেছেন রায়হানের মা। তিনি বলেছেন, তার ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে ফাঁড়িতে ধরে আনার পরই করা হতো। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে এমন ঘটনার অবতারণা করা হচ্ছে বলে দাবি মা সালমা বেগমের। আর তারা যা ইচ্ছা তা যেইভাবে ইচ্ছা এইভাবে ব্যবহার করছে, আমার ছেলেকে এইভাবে নির্যাতন করছে। করার পরও আমার ছেলে মৃত্যুর পর যতক্ষণ পর্যন্ত ওনারা মৃত্যু নিশ্চিত না করছেন ততক্ষণ পর্যন্ত ওনারা থানায় রাখছেন। দেখেন, ওনাদের যদি সৎ কোনো উদ্দেশ্য থাকতো, ওনারা আমার ছেলেরা না হয় ছিনতাইকালে ধরছেন, ওনারা তো ধরে নিয়ে যদিও গণপিটানু খাইছে, ওনারা তো নিয়ে পুলিশে না নিয়ে ওনারা হসপিটালে নিলেন না কেন? গত বছরের 11 অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ পুলিশ সদস্যরা। পরে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। করোনা ভাইরাসের সংক্রমণে নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ 16 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বিধিনিষেধ চলাকালে একই জেলার মধ্যে গণপরিবহন চলবে, তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না গণপরিবহন। নতুন মেয়াদের এই বিধিনিষেধ আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর করা হবে। করোনা ভাইরাসের সংক্রমণের নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে 5 এপ্রিল থেকে 7 দিনের জন্য গণপরিবহন চলাচল সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও 2 দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে সর্বাত্মক লকডাউন শুরু হয়। সেটি পরে 28 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর আবার তা 5 মে পর্যন্ত বাড়ানো হয়, যা আবার বাড়ল। তবে গত 25 এপ্রিল থেকে দোকান ও শপিং মল খুলে দেওয়া হয়েছে। খোলা রয়েছে ব্যাংকও। এছাড়া জরুরি কার্যক্রমের সঙ্গে জড়িত অফিসগুলোও খোলা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 50 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 32 জন ও নারী 18 জন। সরকারি হাসপাতালে 35 জন, বেসরকারি হাসপাতালে 12 জন ও 3 জন বাসায় মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,755 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় সরকারি ও বেসরকারি 427টি ল্যাবে 20,217টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 20,284টি নমুনা। এর মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন 1,742 জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 7,67,338 জন। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার 8.59%। আর গত বছরের 8 মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার 13.80%। গেল 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 3,433 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো 6,98,465 জনে। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দিতে না পারলে বাংলাদেশ টাকা ফেরত পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল। বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ভ্যাকসিনের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে দেয়া আগাম টাকা দেয়া হয়েছিল। তারা ভ্যাকসিন দিতে না পারলে টাকা ফেরত দেবে কিনা তা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আসবে না সেটাও তো আমরা জানি না। আমরা তাদের সাথে কথাবার্তা বলছি। আমরা যখন চূড়ান্তভাবে জানতে পারবো যে ভ্যাকসিন আসবে না, তখন চূড়ান্তভাবে এটি নিয়ে কথা বলতে পারবো। কিভাবে টাকা ফেরত পাওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন, ভ্যাকসিন না এলে অবশ্যই টাকা ফেরত পাবো। এভাবে কোনো দেশ কোনো দেশের টাকা মেরে দেয় নাকি?
আমরা লিগ্যাল ডকুমেন্টের মাধ্যমে চুক্তি করেছি। এটা তো গোপন কোনো কাজ নয়। কাগজপত্রে লেখালেখি হয়েছে, ডকুমেন্টেশন হয়েছে। সুতরাং কন্ট্রাকচুয়াল ডিভিশন তাদেরও আছে, আমাদেরও আছে। আমরা চেষ্টা করছি ভ্যাকসিন আনার জন্য। আমরা অন্যান্য সোর্সেও চেষ্টা করছি ভ্যাকসিনের জন্য। চলমান লকডাউনের দিনগুলোতে ব্যাংকের লেনদেনের সময় 1 ঘন্টা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী তফসিল ব্যাংকগুলোর নির্দিষ্ট শাখাগুলো এখন সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংকে লেনদেন করা যাবে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ বুধবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয় 6 থেকে 16 মে পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন ব্যাংকিং লেনদেন চলবে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা 3:30টা পর্যন্ত। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে 14 থেকে 21 এপ্রিল কঠোর বিধিনিষেধ সহ লকডাউন আরোপ করা হয়। বিশেষজ্ঞদের পরামর্শে সর্বাত্মক লকডাউনই দফায় দফায় বাড়িয়ে 16 মে পর্যন্ত করা হয়েছে। প্রতি বছর 1 ফেব্রুয়ারি থেকে এসএসসি ও 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে থাকলেও করোনার কারণে এই সূচিতে ব্যাপকভাবে প্রভাব পড়েছে। গত বছর এসএসসি পরীক্ষা নেওয়া গেলেও এইচএসসিতে অটো পাস দিতে হয়। এবছরও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। বাধ্য হয়ে এসএসসিতে 60 দিন এবং এইচএসসিতে 84 দিনের সংক্ষিপ্ত সিলেবাসে পড়িয়ে জুন জুলাইয়ের এসএসসি এবং সেপ্টেম্বরের অক্টোবরে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সেই সূচিও ভেস্তে যেতে বসেছে। ফলে আরও 2 মাস পিছিয়ে যেতে পারে এ দুটি পাবলিক পরীক্ষা, এমন আভাস দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তবে এবার অটোপাস দেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বড়জোর নির্ধারিত সময় থেকে পরীক্ষা 2-1 মাস পেছাতে পারে। এক্ষেত্রে কিভাবে পরীক্ষা হবে সে বিষয় নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।